আজকে জি স্যার। আমাদের পেনাল কোডের পার্ট 8 এখান থেকে শুরু হবে। তার আগে আমি একটা গল্প দিয়ে ক্লাস শুরু করি। এই সেকশনটা একটু কনফিউশন, এই কারণে আপনাকে বুঝতে হবে পার্থক্যটুকু। এখন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে এখানে দুইটা কলম হাতে নিই আমি, একটা রেড একটা হোয়াইট। রেড ফর মানে আসামির জন্য রেড, আর সাদা হচ্ছে ভিকটিমের জন্য। এখন যদি আসামি বা যে অপরাধমূলক কাজটি করছে তিনি যদি কোনো কাজ ইন্টেনশনালি করে, মানে ইচ্ছাকৃতভাবে করে, অসাধুভাবে করে, সেটা সাধারণত পেনাল কোডে অপরাধ বলা হয়। আর যেটা ইচ্ছাকৃতভাবে হয় না সেটা সেটা সাধারণত ব্যতিক্রমের মধ্যে চলে যেতে পারে বা অপরাধ হবে না এরকম। তো এর মধ্যে কাজের প্রকৃতির উপরে নির্ভর করবে বা বিরত থাকার অ্যাক্ট বা ওমিশনের প্রকৃতির উপর নির্ভর করবে যে আসলে অপরাধটার নাম কি হবে। তো মনে করেন যে এই ব্যক্তি, এর হাতে একটা কি আছে, লাঠি আছে, একটা বাঁশের লাঠি আছে। এই বাঁশের লাঠি দিয়ে যদি এই ব্যক্তিকে আঘাত করে এবং এই আঘাতের সময় সে যদি সরে যায়, একে আঘাত না লাগে। বোঝার চেষ্টা করেন। এই লাল ইনি, রেড ইনি হোয়াইটকে আঘাত করলেন, কিন্তু এই আঘাতের ফলে এই হোয়াইট সরে গেলে তাকে আর আঘাত লাগলো না। এটাকে আমরা কি বলবো আইনের ভাষায়? যদি সরে যায় হ্যাঁ, আঘাত, একজন কিন্তু আঘাত আরেকজনকে তো করা, বাঁশ দিয়ে আঘাত করলো, মাথায় বাড়ি দিল, কিন্তু সে সরে গেল, আঘাত লাগলো না, তাহলে এটা কি বলা যাবে? সরে গেলেও তো স্যার উনি তো আঘাত করার ইন্টেনশন ছিল তো। হ্যাঁ, এটা তো ইন্টেনশন তো ছিল। অপরাধ, তো কি কি ধারায় তাহলে তো মামলা অপরাধ। দেওয়া যেতে পারে একে? কি মনে কি মনে বাঁশ হচ্ছে? দিয়ে যেহেতু, তখন 325, এটা আঘাতটা তো লাগে নাই স্যার, সেটাও একটা ব্যাপার। লাগে নাই, কিন্তু লাগে নাই। 300, কিন্তু না লাগলেও 325-এ আসে না স্যার? বাঁশ দিয়ে তো মাথায় আঘাতের চেষ্টা করছে, চেষ্টা করছে আসতে কিন্তু তো পারে কি? লাগেনি, না লাগলে তো আসবে না। না লাগলে হচ্ছে না, না? কে কে ট্রাই করবেন বলেন? লাগেনি আঘাত, একটা হাতে বাঁশ আছে, বাঁশ দিয়ে আরেকজনকে আঘাত করা হচ্ছে, সে সরে গেছে, আঘাতটা টাচ করেনি তাকে, পরে আর আঘাত করেনি, একটাই আঘাত, তিনশো একবারই তেইশে হয় চেষ্টা। কি স্যার, আঘাতের আঘাতের যে চেষ্টা করলো, আঘাতে তো আঘাতের চেষ্টার 300। জন্য তো 323 না, আঘাত সাধারণ আঘাত হলে 323, মানে টাচ করতে হবে। আচ্ছা আচ্ছা, রেড মানে হোয়াইটকে টাচ করতে হবে, টাচ করলে 323 হবে। আচ্ছা। টাচ তো করেইনি, সরে গেছে। হ্যাঁ স্যার, এই কে মুহূর্তে আর কে মনে এহ, পড়ছে না। কে বলবেন যে আঘাত করলো কিন্তু সরে গেল, টাচই করলো না? কেউ ট্রাই করেন, হাত উত্তোলন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি স্যার কোর্টে যান এটা কি? না কোর্টে স্যার, যান আমি আপনি? কোর্টে যাই। না 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 স্যার, কোর্টে আমি গেলে কোর্টে যাইনি। এই ধরনের মামলা হতে দেখবেন, বলেন কি হতে পারে আপনার ধারণা পেনাল স্যার কোর্টের? এইটা 307-এ আঘাতের চেষ্টা। মারা 307 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার, মাথায় হত্যার উদ্দেশ্যে আচ্ছা। আঘাত করেছে, সরে গেছে, এটা বলা যেতে পারে। 307 মামলা ফাইলিং করলে আনা যেতে পারে। এটা ঠিক আছে। আর আর কোন ধারা? আর কোন ধারা আর মাথায় আসতেছে না, এটাই হ্যাঁ, এসছে। এখানে আপনি বাস্তবে কখনো, আপনাদের সবার উদ্দেশ্যে বলি, বাস্তবে কখনো 307 ধারায় মামলা হতে দেখবেন না, মানে শুধুমাত্র 307 ধারা, জাস্ট 307-এ কখনো মামলা হবে না, এর সাথে অন্য একটা ধারা লাগবেই। তার মানে তার যে আঘাত হয়েছে তার একটা প্রমাণ। 307-এর 307-এর সাথে 323 বা 324, 325 বা 326 বা 326-এর ক্যাপিটালে বা অন্যান্য কোনো ধারা যুক্ত হয়ে আসতে হবে। একাকী কখনো 307 আসে না বাস্তবে, আসলেও সে মামলা টিকবে না। কারণ তাকে যে হত্যার, আমাকে আঘাত করলো, আমি সরে গেলাম, কিছু হলো না, কিন্তু আঘাত কিছু না কিছু তো লাগতে হবে, না হলে মেরে ফেলার মতন, অ্যাটেম্প টু মার্ডারের মতন একটা এলিগেশন আমি আরেকজনের বিরুদ্ধে দিই কি করে? মানে কোনো না কোনো তো আলামত থাকতে হবে, তাই নয় কি? বুঝতে পারছেন শেফালি আপু? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা কি, রনি আপু, এটা কি আমরা 511 ধারায় আঘাতের চেষ্টার মধ্যে ফেলতে পারি কিনা? 511-তে হ্যাঁ, যে কোনো উদ্যোগে হ্যাঁ, এটাতে হ্যাঁ, করা যে যায়। কোনো যে কোনো অপরাধের যখন চেষ্টা করা হয় তখন 511 আনে আসা যায়। 11-তে এখন নেওয়া বাস্তবে যায়। মামলা করলে এই ধরনের যদি কেস হয়, 511-র সাথে আমরা 307-কে জুড়ে দিতে পারি। ঠিক আছে, এই ধরনের কেস, যে আঘাত একবার বা দুইবার করেছিল কিন্তু একবারও কি হয়নি, সফল হয়নি। ঠিক আছে। তো
এই এই ঘটনাকে বা এই উদাহরণকে আমরা মাথায় নিয়ে আজকের ক্লাসটা করব। এটার সাথে রিলেটেড কিছু উদাহরণ আসবে। তো আগে আমি একটু আপনাদের চিন্তার জায়গাটা উন্মুক্ত করে রাখলাম। আশা করি সবকিছু দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা চলে যাই যে ষোড়শ অধ্যায়। ষোড়শ অধ্যায় আমরা জানি 16তম অধ্যায় হচ্ছে অফেন্সেস এগেইনস্ট হিউম্যান বডি, মানব দেহ সংক্রান্ত অপরাধ বা মানব দেহের বিরুদ্ধে অপরাধ যেগুলো, সেই অধ্যায় চলছে। একাধিক পার্ট আছে এই অধ্যায়ের মধ্যে, তাই আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি যেন আপনাদের স্মরণ থাকে যে হ্যাঁ আমরা ষোড়শ অধ্যায় পড়ছি। এখানে ধারা 339 থেকে 48 পর্যন্ত দুইটি অপরাধ সংক্রান্ত বিষয় আছে। একটা অবৈধ বাধা, মানে কাউকে আমি বাধা দিচ্ছি, ইংরেজিতে হচ্ছে রংফুল রেস্ট্রেন, মানে রেস্ট্রেন করছি, অবস্ট্রাগল সৃষ্টি করছি। এবং আরেকটি হচ্ছে অবরোধ বা আটক বা পাকড়াও, কনফাইনমেন্ট, এটাও রংফুল কনফাইনমেন্ট হতে হবে। এই দুইটা অপরাধ সম্পর্কে প্রথমে দেখি। আজকে 4টি অপরাধ সম্পর্কে আমরা শিখব এবং এর বিভিন্ন সিচুয়েশনে কি কি সাজা ডেসক্রাইব করছে পেনাল কোড, সেটাও দেখে নেব। প্রথমে 339 অবৈধ বাধা বা রংফুল রেস্ট্রেন্ট, এর সংজ্ঞা সংক্রান্ত ধারা এটি। আজকে আমরা এই দুইটা যে অপরাধ প্রথমে দেখছি, অবৈধ বাধা এবং অবৈধ আটক, এইটা শেখার সাথে সাথে আপনাদেরকে মুখে মুখে ধরবো যে দুইটার মধ্যে পার্থক্য কি। আমরা ইনস্ট্যান্টলি মুখে মুখে পার্থক্যটাও শিখে নেব, রিটেনের কাজও আমাদের হয়ে যাবে। 4-5টা পয়েন্ট তো বের হয়ে আসবে আজকের আলোচনা থেকে। এখানে হুইভার ভলেন্টিয়ারিলি অবস্ট্রাগলস, মানে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করবে। অবস্ট্রাগল বলতে বাধা। এনি পার্সন সো অ্যাজ টু প্রিভেন্ট দ্যাট পার্সন ফ্রম প্রসিডিং ইন এনি ডিরেকশন। প্রসিডিং ইন এনি ডিরেকশন মানে যে কোনো দিকে যেতে বাধা দেওয়া। প্রসিডিং বলতে এখানে চলার কথা বলা হচ্ছে। ইন হুইচ দ্যাট পার্সন হ্যাজ এ রাইট টু প্রসিড, যেদিকে যাওয়ার তার অধিকার আছে। ইজ সেড রংফুলি টু রেস্ট্রেন দ্যাট পার্সন। তাই এটাই বলা হবে যে সে আরেকজনকে বাধা সৃষ্টি করলো, যেটা রংফুলি বা অন্যায়ভাবে বা অবৈধভাবে। এই যে এখানে আমি বাংলায় করেছি অবৈধ বাধা। এই অবৈধ শব্দটা অন্যায়ভাবে, বেআইনি ভাবে, এই ধরনের শব্দ দ্বারা রিপ্লেস হয়েও প্রশ্ন আসতে পারে। তো যেটা রংফুলি সেটার ইংলিশ একটাই, এর বাংলা হচ্ছে অবৈধ, বেআইনি, অন্যায়, নানান শব্দ আসতে পারে, আপনাদের বুঝে নিতে হবে। তো এটাকে মনে রাখার জন্য আমি যে বাংলাটা দিয়েছি যে উন্মুক্ত স্থানে, মনে রাখবেন ওপেন প্লেস হতে হবে, উন্মুক্ত স্থানে বাধাটা দিতে হবে। চলাচলের অধিকারের প্রতিবন্ধকতা সৃষ্টি করলেই সেইটা এই ধারার অপরাধ হবে। এখানে আমি আবার একটু লিঙ্ক করে দিয়েছি, সংবিধানের 36 নং অনুচ্ছেদ লঙ্ঘন করা। সংবিধানের 36 নং অনুচ্ছেদে বলা আছে চলাচলের অধিকার বিষয়ে। তো এই চলাচলের অধিকার যখন কেউ খর্ব করবে, সেটা কিন্তু এই ধারার অপরাধ হয়ে যাবে পেনাল কোড অনুসারে। এর আবার একটু ব্যতিক্রম আছে, এক্সেপশন। দা অবস্ট্রাগল অবস্ট্রাকশন, মানে এই যে প্রতিবন্ধকতা, অফ এ প্রাইভেট ওয়ে ওভার ল্যান্ড অর ওয়াটার হুইচ এ পার্সন ইজ গুড ফেথ। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ, এই উদাহরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে গুড ফেথ। তো গুড ফেথ যেখানেই থাকবে সেখানে বুঝতে হবে যে এখানে কোনো একটা অজুহাত নেওয়ার সুযোগ আছে, মানে সরল বিশ্বাসে। তো এটার উদাহরণটার বাংলা করলে হয় প্রতিবন্ধকতা সৃষ্টির আইনানুগ অধিকার আছে মর্মে সরল বিশ্বাসে, মানে আমার একজনকে বাধা দেওয়ার কি আছে, অধিকার আছে, এটা মনে করে বেসরকারি কোনো স্থল বা জলপথে বাধা সৃষ্টি করলে এ ধারার অপরাধ হবে না। তাহলে যেখানে সরল বিশ্বাস সেখানে ছাড় আছে, এই ছাড়টা এই ধারাতেও দেওয়া হচ্ছে। অর্থাৎ একজন ব্যক্তি এক জায়গায় যাচ্ছে, এখন সেই জায়গাটা যদি প্রাইভেট প্রপার্টি হয়, দেখবেন অনেক সময় আমরা, যেমন আমাদের রাজশাহীতে কোর্টে যাওয়ার সময় আমাদের একটা জায়গা আছে, বাংলাদেশ টেলিভিশনের একটা টাওয়ার লাগানো আছে। তো সেই টাওয়ার এলাকায় প্রবেশ নিষিদ্ধ, মানে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। তো সেখানে লেখা থাকে রেস্ট্রিক্টেড এরিয়া, তার মানে এখানে প্রবেশ করা যাবে না। তো ওখানে যেতে লাগলে কি করবে, গার্ড বাধা দিবে, একটা প্রাইভেট প্রপার্টি। তারপরে আমার বাসায় আমি একজনকে যেতে দিব না বা প্রবেশ নিষেধ যদি লিখে রাখি একটা জায়গায়, সেখানে আমি যদি বাধা দিই অন্য কাউকে,
এখানে আমার পক্ষে আমি নিজেই দিই, বা আমার পক্ষে আমার কোনো কর্মচারী দিক বা সাধারণ কোনো পাবলিক দিক যে না এখানে যাওয়া নিষেধ লিখাই তো আছে, আপনি কেন যাচ্ছেন, তখন এই ধারার অপরাধ হবে না, ব্যতিক্রমের মধ্যে পড়বে, যদিও সেটা অ্যাকচুয়ালি বাধা। আশা করি এটা বুঝতে পেরেছেন। আবার বাংলাদেশ রেডিও যেটা আছে, বেতার, বাংলাদেশ বেতারের যে অফিস, সেখানে প্রবেশ নিষেধ লেখা থাকে, সেখানে ছবি তোলাও নিষেধ। তো এই ধরনের রেস্ট্রিক্টেড এরিয়াতে যা যেতে গেলে যদি বাধা দেয় আপনাকে কেউ, কোনো পাবলিক যেতেও যদি বাধা দেয়, কোনো সাধারণ ব্যক্তিও যদি অন্য কাউকে বাধা দেয়, তাও সেটা অবৈধ বাধা হবে না। বাধা ঠিকই, কিন্তু অবৈধ নয়, মানে 379 ধারার অপরাধের সংজ্ঞার আওতায় পড়বে না। তো এখানে উদাহরণ যেটা আছে, এখানে উদাহরণটা দেখি আমরা, যে প্রতিবন্ধকতা সৃষ্টির অধিকার আছে মর্মে সরল বিশ্বাস ব্যতীত জেড এর চলাচলের অধিকার আছে এমন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবৈধভাবে জেড কে বাধা দান করলো। তাহলে এখানে দেখেন ইংলিশে নট বিলিভিং ইন গুড ফেথ, তাহলে গুড ফেথ আছে ঠিকই, তার আগে কিন্তু আবার নট লাগানো আছে। তাহলে দেখবেন এর আগে গুড ফেথ আছে, আগে নট নেই। তাহলে গুড ফেথ, নট না থাকলে বা গুড ফেথ না থাকলে অপরাধ হবে। আর গুড ফেথ আছে ঠিকই, লক্ষ্য করবেন আগে আবার নট আছে কিনা, নো আছে কিনা, নান আছে কিনা, মানে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা, তাহলে আবার সেটা কি হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। তো আশা করি যে এই অপরাধ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিলাম, একটা কনসেপ্ট ক্লিয়ার হলো আপনাদের। ঠিক এর মতোই আরেকটি অপরাধ 340, অবৈধ অবরোধ বা আটক, বা আরেকটা বলতে পারি পাকড়াও করা, রংফুল কনফাইনমেন্ট। এটার সংজ্ঞা দেওয়া আছে এখানে, হুইভার রংফুলি রেস্ট্রেন্স। এখানেও দেখেন রেস্টেন আছে, আগেও ছিল রেস্টেন, আগের সেকশনেও রেস্টেন ছিল, এখানে দেখেন লাস্টে আছে রেস্টেন, এখানেও রেস্টেন আছে। দ্যাট হি হ্যাজ এ রাইট টু স্টপ দ্য পাথ, জেড ইজ thereby prevented from passing a wrongfully restrained জেড। এখানে সরি, উপরে চলে গেছি। তো হুইভার wrongfully restrains any person in such a manner as to prevent that person from proceeding beyond certain circumscribing limits। তার মানে এখানে একটা গণ্ডির কথা বলা হচ্ছে, একটা পরিধির কথা বলা হচ্ছে, চার দেওয়ালের মাঝে চতুর্ভুজ কোনো এলাকায়, মানে আবদ্ধ কোনো স্থানের কথা এখানে বলা হচ্ছে। is said wrongfully to confine that person। আবদ্ধ স্থানে আটক রাখা, সংক্ষেপে আমরা মনে রাখবো, আবদ্ধ স্থানে আটক রাখলে সেটা হচ্ছে অবৈধ আটক বা অবরোধ বা কনফাইনমেন্ট। আর যদি খোলা স্থানে কাউকে যেতে বাধা সৃষ্টি করে, সেটা জাস্ট বাধা। এটার উদাহরণ, জেডকে একটি ঘরে যেতে বাধ্য করতো, মানে বাধ্য করার পর সেখানে তালাবদ্ধ করে রাখে, জেড যেন কোনো দিকে যেতে না পারে, মানে সেখানে আটকা পড়ে থাকে, অবৈধভাবে জেডকে অবরোধ করলো। আরেকটি, তাহলে এখানে দেখেন যে ভবনের ভেতরে যেতে বাধ্য করলো, তারপরে তালা দিয়ে রাখলো। এখন উপরের উদাহরণে যদি যেতে বাধ্য নাও করে, জাস্ট ভেতরে ছিল, বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে, তাও অপরাধ হবে। তার মানে যেতে বাধ্য করলে সেটা এখানে আহ, দেখাচ্ছে যে ম্যাটার না, কিন্তু তালাবদ্ধ করে রাখলো এটাই ম্যাটার। মানে মূল পয়েন্ট হচ্ছে তালাবদ্ধ করে রেখে তাকে যেতে বাধা দেওয়া, সেখানে আটকে রাখাটাই মূল বিষয়। সে নিজে থেকে গেল না তাকে যেতে বাধ্য করা হলো, এটা কিন্তু মানে বিবেচ্য বিষয় নয়। আরেকটি উদাহরণ আমরা দেখি, একটি ভবনের বহির্ভাগে আগ্নেয়াস্ত্রধারী লোক মোতায়েন পূর্বক, ইংরেজিতে এ প্লেসেস মেন উইথ ফায়ার আর্মস অ্যাট দ্য আউটলেট অফ এ বিল্ডিং। তার মানে একটা ভবনের বাইরে যেখানে দরজা জানালা বা মানে প্রবেশ পথ বা বের হওয়ার কোনো জায়গা আছে, এরকম সাধারণত আমরা বলতে পারি যে সেটা গেট, এর সামনে অস্ত্রধারী লোকজনকে দাঁড় করায় রাখলো, রাখার পরে কে দাঁড় করায় রাখলো, দাঁড় করায় রাখলো, দাঁড় করায় রেখে জেড কে বলছে, যে বললো যে যদি সে ভবন ত্যাগের চেষ্টা করে তবে তাকে গুলি করা হবে। তার মানে ভিতরে লোকজন আগে থেকে আছে,
জেড আগে থেকে ভবনের ভেতরে আছে, এ জেড কে বলছে যে এখান থেকে যদি বের হওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে গুলি করা হবে। এখন এই ভয়ে জেড সেখানে আটকে পড়ে থাকলো, তাহলে এ অবৈধভাবে জেডকে অবরোধ করলো। তার মানে আগের উদাহরণে দেখলাম যেতে বাধ্য করলো, তারপরে তালা দিয়ে রাখলো। পরের উদাহরণে আগে থেকেই ভবনে ছিল, ভবনটা কার কার ভবন সেটা ম্যাটার না, একটা ভবনে আছে, তাকে বের হতে দেওয়া হচ্ছে না, সেটাই। এই ধরনের উদাহরণ আরো আসতে পারে। যেমন বিশেষ করে ইউনিভার্সিটিতে যখন কোনো ঝামেলা হয়, তখন ভিসি প্রভিসি মহোদয় এর যে বাসভবন অথবা ইনার যে কার্যালয়, সেখানে তাকে তালাবদ্ধ করে রাখা হয়। সেটা পাবলিক ইউনিভার্সিটিতে বেশি হয়। তো এটাও কিন্তু এই অপরাধের মধ্যে পড়বে। তো আমরা দুইটা অপরাধ সম্পর্কে জানলাম। এই দুইটা অপরাধ সম্পর্কে যদি আমি বলি পার্থক্য কি কি হতে পারে, ধারাগত পার্থক্য, একটা 339, একটা 40। সংজ্ঞাগত পার্থক্য, একটা হচ্ছে খোলা স্থানে বাধা দেওয়া, আর আরেকটা হচ্ছে আবদ্ধ স্থানে বাধা দেওয়া। দুইটা পার্থক্য চলে আসলো। এবার যদি আমরা উদাহরণ দিই দুইটার একটা একটা করে, তাহলে তিনটা পার্থক্য অলরেডি চলে আসলো। এরপরে আমরা সাজা সংক্রান্ত সেকশনের মাধ্যমেও কিছু পার্থক্য দেখতে পাবো। 341, অবৈধ বাধাদানের শাস্তি অনূর্ধ্ব 1 মাস। বিনাশ্রম, বিনাশ্রমটা গাঢ় করা আছে দেখবেন। কেন গাঢ় করা আছে? কারণ বিনাশ্রম দিয়ে প্রশ্ন চলে আসতে পারে যে কোন ধারায় বিনাশ্রমের কথা বলা হয়েছে। তারপরে 500 টাকা অর্থদণ্ড। 500 টাকা মানে ম্যাক্সিমাম 500 টাকা, এর নিচে দেওয়া যাবে, 500 টাকার উপরে দেওয়া যাবে না। তার মানে যে আগে অনূর্ধ্ব 1 মাস, এই অনূর্ধ্বটা 500 টাকার ক্ষেত্রেও প্রযোজ্য। অনূর্ধ্ব 1 মাস বিনাশ্রম কারাদণ্ড, অথবা অনূর্ধ্ব 500 টাকা অর্থদণ্ড, ফাইন, অথবা উভয় হতে পারে। ধারা 342, অবৈধ অবরোধের শাস্তি 1 বছর। তাহলে বাধা দানের জন্য 341 একটি মাত্র ধারা বরাদ্দ আছে, 1 মাস বিনাশ্রম, 500 টাকা, একটা মাত্র সেকশন। কিন্তু অবরোধের জন্য দেখবেন অনেকগুলো সেকশন আছে, কারণ অবরোধের এই অপরাধটা ফ্রিকুয়েন্টলি হয়। অনেক সময় কিডন্যাপ করে নিয়ে যেয়ে কাউকে আটকে রাখে। তো এটার পরিস্থিতি অনুযায়ী সাজাটা বাড়বে, 1 বছর হয়ে যাবে। দেখেন 1 মাস 1 বছর, 12 গুণ সাজা বেড়ে গেল। এটা সশ্রম বা বিনাশ্রম হতে পারে। এখন অপরাধী কেমন কাজ করেছে, অপরাধীর বয়স কেমন, অপরাধীর শারীরিক অবস্থা কেমন, তার উপর ডিপেন্ড করে সশ্রম অথবা বিনাশ্রম দিতে পারে। 1000 টাকা অর্থদণ্ড, উভয় দণ্ড হতে পারে। তার মানে এখানে ডাবল হয়ে গেছে ফাইন। 343, 3 দিন বা ততোধিক দিনব্যাপী অবরোধের শাস্তি। 3 দিন বা তার বেশি রাখলে আরো বেড়ে গেল, 1 বছর থেকে 2 বছর হয়ে গেল। আর অর্থদণ্ডের পরিমাণটা কি হয়ে গেল? এখানে অর্থদণ্ডের কথা উল্লেখ নেই, তার মানে এই অর্থদণ্ডটা সীমাহীন হয়ে গেল, কিন্তু অত্যধিক হবে না। এই ধরনের একটা সেকশন আমরা আগের দিকে পড়েছি, মেবি 78 বা 76, এই ধরনের 78 বলছি, 68-এর মতো সেকশনের দিকে আছে। জেনারেল এক্সেপশনস এর আগের কয়েকটা সেকশনের মধ্যে আছে যে অর্থদণ্ড অত্যাধিক হবে না, সীমাহীন কিন্তু অত্যাধিক হবে না। তো এরকম হয়ে গেল, তার মানে 3 দিনের বেশি রেখেছে, এবার যত খুশি তত কি দেওয়া যাবে, অর্থদণ্ড দেওয়া যাবে। 344, 10 বা ততোধিক দিনব্যাপী অবরোধের শাস্তি। এখানে আরো 1 বছর বেড়ে গেল, 3 বছর। আর এখানে যেহেতু 10 দিন, তার মানে এখানে উদ্দেশ্য খারাপ। 10 দিন পর্যন্ত কাউকে আটকে রাখলে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে, তার ট্রিটমেন্টের দরকার হতে পারে, ট্রিটমেন্ট করলে তো অর্থ লাগবে। তাই অর্থদণ্ডটা কি করে দেওয়া হলো, মাস্ট করে দেওয়া হলো, অবশ্যই অর্থদণ্ড দিতে হবে। এখানে অপশনাল আর রাখা হলো না, অবশ্যই দিতে হবে। এই অর্থদণ্ডের একটা অংশ ভিকটিমও পেতে পারে। 345, মুক্তির জন্য রিট ইস্যু করা সত্ত্বেও অবরোধের শাস্তি। এখানে একজনকে আটক করা হয়েছে, রিট ফাইল করা হলো, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রিটটা কি? ওই যে হ্যাভিয়াস কর্পাস একটা আমরা পড়েছি, এটা হচ্ছে সিআরপিসি তে আমরা গিয়ে আবার পড়বো। হ্যাভিয়াস কর্পাস যে রিট, মানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হাইকোর্টে রিট করলে তাকে হাজির করতে হবে। তো এই রিট ইস্যু করার পরেও যদি হাজির না করে, 10 দিন যদি অতিবাহিত হয়ে যায় বা তার বেশি দিন অতিবাহিত হয়ে যায়,
তাহলে অন্য ধারার শাস্তির সাথে অতিরিক্ত অনূর্ধ্ব 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে। এখানে অনূর্ধ্ব 2 বছর বলতে মনে করেন যে রিট ইস্যু করতে করতে 10 দিন লেগে গেল বা 10 দিন পার হয়ে গেছে, তাহলে 10 দিন রাখার জন্য 3 বছর, এর সাথে আরো 2 বছর, মোট 5 বছর হয়ে যাবে। তাহলে 344-এর এবং রিট ইস্যু করার কারণে আরো 2 বছর অ্যাড করে 5 বছর হয়ে যাবে, মোট 5 বছর। আশা করি এই 345 সেকশনের যে উদ্দেশ্যটা সেটা, যে অন্য ধারার শাস্তির সাথে অতিরিক্ত 2 বছর, এটা কেন বোঝানো হচ্ছে এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন আসতে পারে এই 345 থেকে, এবং আপনাকে বুঝে নিতে হবে 3 দিন না 10 দিন, না তো মানে 342, 343 না 344, এর সাথে 2 বছর অ্যাড হবে। এখানে ঘটনা বলে দিবে কতদিন আটকা রাখা হয়েছিল। তো রিট ইস্যু করতে সাধারণত 10 দিনের তো বেশি লেগে যেতেই পারে, তাই আমি 344-এর সাথে 2 বছর যুক্ত করে 3 2 5 দেখালাম। তবে 343 3 দিনের মধ্যে যদি রিট ইস্যু হয়ে যায় তাহলে 2 2 4 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার করতে পারলাম। 346 গোপন স্থানে অবৈধ অবরোধের শাস্তি। কাউকে যদি গোপন স্থানে রাখে, গোপন স্থান এর আগের গুলা যদি স্থানটা খুবই নির্জন না হয়, আর এটা নির্জন, নির্জন স্থানে হয়তো বা অন্য কোনো উদ্দেশ্য আছে, পাচার করার উদ্দেশ্য হতে পারে, কিডন্যাপ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য হতে পারে, কিংবা শত্রুতা তাকে আটকাই রেখে টর্চার করার উদ্দেশ্যে রাখতে পারে, তারপরে হয়তো বা মেরে ফেলবে। নানান কারণে, যেটা অবশ্যই মারাত্মক একটা অপরাধের মোটিভ নিয়ে কিন্তু কাউকে গোপন স্থানে আটক রাখা হবে। তো এই ধরনের যদি আটক রাখা হয় তাহলে অন্য ধারার সাথে অতিরিক্ত 2 বছর যুক্ত হবে, ঠিক আমরা রিট ইস্যু করলে যেরকম হয় সেরকম। আশা করি এই সেকশনটাও ক্লিয়ার হলো। 347 বলপূর্বক আদায় বা এক্সটর্টিং এর উদ্দেশ্যে অথবা অবৈধ কার্যে বাধ্য করতে অবরোধের শাস্তি। এখন কাউকে বলা হচ্ছে যে আমাকে চাঁদা দাও, চাঁদা দিচ্ছে না, বা না দেওয়ার কারণে তাকে আটকায় রাখছে, তাহলে মামলার কিন্তু সেকশন এই যে আটকে রেখেছে এই কারণে, যদি চাঁদাটা দিয়ে দেয়, মনে করেন একজন আরেকজনের কাছে এই রেড হোয়াইটের কাছে বললো আমাকে 10 লক্ষ টাকা না দিলে আপনাকে আটকায় রাখবো। তো এখানে 10 লক্ষ টাকা হোয়াইট দিল না, না দেওয়ার কারণে তাকে 10 দিন ধরে আটকায় রাখলো, বা 2 দিন ধরে বা 1 দিন ধরে আটকায় রাখলো। আটকায় রাখলে এটার এক্সটর্শনের মামলা থাকলো না, সেটা কি আটকিয়ে রাখার মামলা হয়ে গেল। আর যদি এই হোয়াইট তাকে টাকা দিয়ে দিত, তারপরে আদালতে গিয়ে বা থানায় গিয়ে মামলা করতো, কি করতো যে আমার থেকে 10 লক্ষ টাকা চাঁদা নিয়েছে, তখন সেটা এক্সটর্শন হিসেবে মামলা হতো। আর এক্সটর্শন যেহেতু হয়নি, তার মানে টাকা দেয়নি, আটক রেখেছে, উদ্দেশ্য ছিল টাকা আদায়, পারলো না, আটক রাখলো, তাই এই সেকশনে মামলা চলে যাবে। এখানে 3 বছর, এবং সেই সাথে ফাইনটা মাস্ট অবশ্যই, প্লাস অর্থদণ্ড। 348 স্বীকারোক্তি আদায়, সম্পত্তি প্রত্যর্পণে অবরোধের শাস্তি। এখানে 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। তো এখানে স্বীকারোক্তি আদায়, স্বীকারোক্তি বলতে যেমন একজন একটি কাজ করেছে, এ ধরনের কোনো স্বীকারোক্তি, যে কোনো বিষয়ে স্বীকারোক্তি নিতে পারে, যেটা আমরা সাক্ষ্য আইনের 17, 18, 19, 20, 21, 22, 23 এই সেকশনগুলোতে পড়বো স্বীকারোক্তি কি। তো এই স্বীকারোক্তি যদি জোর করে কারো স্বীকারোক্তি নেয়, বা আহ, যে এই স্বীকারোক্তি স্বীকৃতিও হতে পারে, সিভিল মামলায় স্বীকৃতি বলে, আর ক্রিমিনাল মামলায় সেটাকে স্বীকারোক্তি বলে। স্বীকৃতি হলেও হবে, স্বীকারোক্তি মানে কোনো অপরাধ করেছে সেটা মেনে নিতে, সেটাও হতে পারে, অথবা সম্পত্তি প্রত্যর্পণে। তো যখন দেখবো আমরা স্বীকারোক্তি বা সম্পত্তি প্রত্যর্পণ, তখন 348 3 বছর। আর এক্সটর্শন বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য সেটাও কিন্তু 3 বছর, কিন্তু জাস্ট সেকশনগত পার্থক্য আছে, সাজায় কি 3 বছর। তো এই ছিল অবৈধ বাধা এবং অবরোধ সংক্রান্ত বিষয়। তো এইটা হচ্ছে দুইটা জিনিস আমরা শিখলাম, দুইটা অপরাধ, দুইটা অপরাধের সাজাটাও দেখলাম আমরা। অবৈধ বাধার একটা মাত্র সেকশন সাজার, এবং একটা সেকশন হচ্ছে সংজ্ঞার, আর বাদ বাকিগুলো হচ্ছে আটকের। এরপরে ষোড়শ অধ্যায়ের আমরা আরো 2টি অপরাধ সম্পর্কে জানবো: অপরাধমূলক বল প্রয়োগ ও অপরাধমূলক আক্রমণ, ক্রিমিনাল ফোর্স অ্যান্ড অ্যাসল্ট। বল প্রয়োগ বা ফোর্স, আমরা যারা হাই স্কুল, কলেজে বা ইউনিভার্সিটিতে
ইউনিভার্সিটিতে সাধারণত সায়েন্স পড়ে অনেকেই ল করেনি, হতেও পারে। তো যাই হোক, সায়েন্স ব্যাকগ্রাউন্ড যারা আছে, ফিজিক্স বা আমরা পদার্থ বিজ্ঞানে এই যে ফোর্স কি জিনিস সেটা ভালোভাবে জানি। কোনো ব্যক্তি যদি তার নিজের দৈহিক শক্তিতে, মানে তার হাত দিয়ে, মাথা দিয়ে, পা দিয়ে বা শরীরের কোনো অংশ দিয়ে, তার মানে দৈহিক শক্তিতে বা বস্তুর মাধ্যমে, বস্তু বলতে তার কাছে একটা বাইক আছে, কার আছে, রিক্সা আছে, বা হাতে কোনো একটা লাঠি আছে, কোনো জড় পদার্থ দিয়ে কাউকে যদি সরিয়ে দেওয়ার চেষ্টা করে, বা পশুর মাধ্যমে তার কাছে একটি কুকুর আছে, ঘোড়া আছে, হাতি আছে, সেগুলো ব্যবহার করে। তো তিন উপায়ে সাধারণত করা যাবে এই অপরাধ, বল প্রয়োগ বা ফোর্স। তাহলে কোনো ব্যক্তি এই তিন উপায়ে অপর কোনো ব্যক্তিকে গতিশীল করে, তার মানে সে দাঁড়িয়ে ছিল, স্থির ছিল, তাকে ধাক্কা দিল, গতিশীল হয়ে গেল সে। বা গতির পরিবর্তন করে, তার মানে সে গতিশীল ছিল, তাকে আটকানোর চেষ্টা করে বা তার গতিটাকে আরো বাড়িয়ে দেয়, তবে সে বল প্রয়োগ করেছে গণ্য হবে। তো এই যে নিউটনের যে সূত্রগুলো আমরা পড়েছিলাম, আমিও সায়েন্স ব্যাকগ্রাউন্ড, যে কোনো বস্তুকে যদি বাইরে থেকে আঘাত করা না হয় বা কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে কোনো স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবন, মানে যতদিন পৃথিবী বেঁচে থাকবে গতিশীলই থাকবে। তো এটা হচ্ছে নিউটনের সূত্র। তো এখানেও গতিশীল বস্তুকে তার গতি থামালে সেটা বল প্রয়োগ হবে, স্থির বস্তুকে গতি প্রদান করলে সেটা বল প্রয়োগ করা হবে। শুধু বল প্রয়োগ করলে হবে না, সেটা সায়েন্স হয়ে গেল। এবার সেটা অপরাধ হতে হলে কি হতে হবে? অপরাধমূলক, মানে ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে। 349 আছে জাস্ট সায়েন্সের বিষয়, বল মানে ফোর্সটা কি সেটা বোঝানো। এবার সায়েন্স পড়ানো শেষ, এবার পেনাল কোডের আইন পড়ানো শুরু, 350। তাহলে 350-এ আছে হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ বা ক্রিমিনাল ফোর্স। সংজ্ঞাটা কি? ইচ্ছাকৃতভাবে বল প্রয়োগ করাকে অপরাধমূলক বল প্রয়োগ বলে। তার মানে ইচ্ছাকৃতভাবে নিজের দৈহিক শক্তিতে বা বস্তুর মাধ্যমে বা পশুর মাধ্যমে যদি একজন আরেকজনকে ফোর্স অ্যাপ্লাই করে বা শক্তি বা বল প্রয়োগ করে তার গতিশীল করে ফেলে বা তার গতিটাকে পরিবর্তন করে ফেলে, কমিয়েও দেয় বা বাড়িয়ে দেয়, তাহলে 350 ধারা বা ক্রিমিনাল ফোর্সের অপরাধ হবে। কিছু উদাহরণ আছে, সংক্ষেপে তুলে ধরেছি। নদীতে নোঙর করা নৌকার বাঁধন খুলে দেওয়া, প্রভাবিত করা। একটা নদীতে সাইডে নোঙর করা ছিল, হয়তো বা বাঁশের সাথে বেঁধে রাখা ছিল নৌকাটা দড়ি দিয়ে। এখন একজন সেই দড়িটা যদি খুলে দেয় বা কেটে দেয়, তাহলে কেটে দিলে বা খুলে দিলে নৌকাটা প্রভাবিত হয়ে স্রোতের টানে ভেসে চলে যাবে। তার মানে এটা তো ক্ষতি হলো। তো ক্ষতি হলে মনে করেন না এটা মিসচিফ হলো, এটা মিসচিফ হলো না, এটা ক্ষতি ঠিকই হলো, কিন্তু এটা যেহেতু নিজে থেকে করেছে, এটা ক্রিমিনাল ফোর্স হয়ে যাবে। ঘোড়াকে চাবুকাঘাত করে ঘোড়ার গাড়ির গতি বৃদ্ধিকরণ। এখন একটা ঘোড়া গাড়ি নিয়ে যাচ্ছে, পাশে দিয়ে আরেকজন যাচ্ছে, হয়তো বা ঘোড়ায় নিয়ে যাচ্ছে, তার হাতে চাবুক ছিল, তার ঘোড়াকে আঘাত না করে পাশের ঘোড়া অন্যর গাড়ির ঘোড়াকে আঘাত করে তাকে গতিশীল করে বেপরোয়া করে দিল, ঘোড়াটা ছুটে চলে যাচ্ছে, এই ধারার অপরাধ হলো। পালকির খুঁটি ধরে তার থামানো হলো, পালকি নিয়ে যাচ্ছে, পালকির উদাহরণ দিয়েছে কারণ আগের যুগে পালকি চলতো, যানবাহন খুবই পপুলার যানবাহন ছিল। যারা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, পুরুষও বটে, তারাও এই পালকি ব্যবহার করেছে। পালকি কি জিনিস আশা করি আমরা অন্তত জানি, তবে আর কয়েক বছর পরে নেক্সট প্রজন্ম পালকি কি এটা না জানে আরই কথা। পালকি অবশ্য জাদুঘরে পাওয়া যাচ্ছে এখন, বাস্তবে পাওয়া না গেলেও। তো এই পালকি বেয়ারারা নিয়ে যায়, এই পালকি যদি কেউ থামিয়ে রাখে খুঁটি ধরে, তাহলে বল প্রয়োগ করা হবে, কারণ পালকি গতিশীল পালকিকে থামিয়ে দেওয়া। কাউকে ইচ্ছাকৃতভাবে দৈহিক শক্তিতে ধাক্কা দেওয়া, ধাক্কা দিলে হবে। আহত করা, ভীত করা বা বিরক্ত করার উদ্দেশ্যে ঢিল ছোড়া, তাহলে ঢিল ছুঁড়ে মারলো, কিন্তু তার উদ্দেশ্য ছিল আহত করা বা ভীত করা বা বিরক্ত করা। এই ঢিলটা যদি লেগে যায় এবং আঘাত হয়, মানে আহত হয়, তাহলে কিন্তু সেটা হার্ট হয়ে যাবে। কিন্তু ঢিল যদি না গায়ে লাগে, তাহলে কিন্তু এই ধারার অপরাধ হবে। মহিলার ঘোমটা উন্মোচন, যে মহিলা সাধারণত পর্দার আড়ালে থাকে, পর্দাশীল মহিলা, তার যদি পর্দাটা খোলা হয়, এতটুকুই যথেষ্ট এই ধারার অপরাধ হওয়ার জন্য। গোসলের পানিতে গরম পানি ঢালা, তো গরম পানি ঢেলে দিলে উদ্দেশ্য কি? গরম পানি গায়ে দিবে, তার গা পুড়ে যাবে,
তো এটা করলে এ ধারার অপরাধ কিভাবে হচ্ছে? এই যে গরম পানির যে তাপ, এই তাপমাত্রাটা তারতম্য হবে। এখানে গতিশীলের একটা বিকল্প হিসাবে তাপমাত্রা পরিবর্তন দেখাচ্ছে। এই কারণে আহত করা বা ভীত বা বিরক্তর উদ্দেশ্যে কুকুরকে লেলিয়ে দেওয়া, তার কুকুরকে লেলিয়ে দিল মানে পশুর মাধ্যমে, তাহলে এই ধারার অপরাধ হবে। 351 আক্রমণ। এবার প্রথমে যে উদাহরণ দিয়েছিলাম, বাড়ি যে আঘাত করলো সরে গেল, সে উদাহরণটা মনে করেন। আর এই 351 সেকশনটা একটু পড়ছি, এটার সাথে মেলানোর চেষ্টা করেন। অ্যাসল্ট এর সংজ্ঞা কি? কোনো ব্যক্তি যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে তার অঙ্গভঙ্গি বা অন্য কোনো প্রস্তুতি মানে প্রিপারেশন থাকবে এবং তার জেস্চার অঙ্গভঙ্গি থাকবে, এর দ্বারা অপর কোনো ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগ করবে মর্মে অভিভূত করে, তবে তা আক্রমণ বলে গণ্য হবে। তার মানে হাতে একটা কি আছে, লাঠি আছে, লাঠি দিয়ে আঘাতের চেষ্টা করছে কিন্তু আঘাত করছে না, মানে কি করছে, তর্জন গর্জন করছে। একটা কথা আছে না যে যত গর্জে তত বর্ষে না, বা দেখাচ্ছে বার্কিং ডগ সেলডম বাইট, মানে যে কুকুর বেশি ঘেঘো করে সে কামড়ায় না, এরকম। বা ফাঁকা কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না, যেটাই বলি না কেন। তো আবার যেই বজ্র বেশি শব্দ করে সেই বজ্রতে পানি হয় না, বৃষ্টি হয় না। তো এরকম। তো এই যে আঘাতের যে চেষ্টা করলে সেটা অ্যাটেম্প টু হার্ট হয়ে যাচ্ছে 511, কিন্তু মানে দেখাচ্ছে কিন্তু আঘাত করবে না, লাঠি ঘোরাচ্ছে মারবে বোঝাচ্ছে কিন্তু মারছে না, তখন কিন্তু সেটা আক্রমণ হবে। অপরপক্ষ বুঝতে। তাহলে প্রথমে গল্প করছিলাম যে একজন আরেকজনকে আঘাত করলো বাঁশ দিয়ে, সে সরে গেল, আঘাত লাগলো না, অ্যাটেম্প টু হার্ট। কিন্তু বাঁশটা দিয়ে আঘাত না করে, মনে করেন বাঁশ আঘাত না করে জাস্ট বাঁশ ঘোরাচ্ছে, মানে মারার একটা ভাব করছে, অঙ্গভঙ্গি করছে, প্রস্তুতি নিচ্ছে, কিন্তু মারছে না। অপরপক্ষ ভাবছে মারতেও পারে নাও মারতে পারে, তার মানে অপরপক্ষ কি একটা ভয় পাচ্ছে, একটা অভিভূত হচ্ছে, তার মানে এটা দ্বারা একটা অপরাধ হচ্ছে, সেটাই হচ্ছে আক্রমণ, অ্যাসল্ট। দেখবেন পুলিশ যখন পুলিশ ফাইল হয়, বা এখানে যে এমসি বা মেডিকেল সার্টিফিকেট, ছোটখাটো মামলা হলে লিখে দেয় ফিজিক্যাল অ্যাসল্ট, কিন্তু মামলা হয়েছে তো হার্টের 323-24 এগুলোতে মামলা হয়, কিন্তু পুলিশ লিখে দেয় ফিজিক্যাল অ্যাসল্ট, ডাক্তার লিখে দেয় ফিজিক্যাল অ্যাসল্ট, কিন্তু পেনাল কোডের ভাষায় কিন্তু সেটা অ্যাসল্ট নাই, সেটা কিন্তু হার্ট বা ইনজুরি, আহত, আহত হলেই লিখে দেয় ফিজিক্যাল অ্যাসল্ট। কিন্তু এই অ্যাসল্ট বোঝানোর চেষ্টা করে, কিন্তু অ্যাসল্ট হলে কিন্তু শরীরে আঘাতই লাগবে না, শরীরে আঘাত লাগলে সেটা কি হয়ে যাবে, হার্ট হয়ে যাবে। তাহলে অ্যাসল্ট এবং হার্ট এটার মধ্যে যদি পার্থক্য লিখতে আসে, এ যাবৎ কখনো এই পার্থক্য লিখতে আসেনি। আপনার যে আটক, অবরোধ এবং আটক একই জিনিস, উপরে দুইটা যে সেকশন পড়লাম আমরা, একটা হচ্ছে অবৈধ বাধা এবং অবৈধ অবরোধ, এই দুটার মধ্যে পার্থক্য লিখতে এসেছে লিখিত, কিন্তু এই যে অপরাধমূলক বল, বল প্রয়োগ এবং অ্যাসল্ট এটার মধ্যে পার্থক্য মেবি লিখতে আসছে, কিন্তু হার্ট এবং অ্যাসল্টের মধ্যে পার্থক্য লিখতে আসছে, দিতে পারে যদি এই লেভেলে প্রশ্ন করে, অনেক ডিপে প্রশ্ন হয়ে যাবে। তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে যদি শরীরে আঘাত লাগে, বাঁশের আঘাত হোক বা কোনো হাত দিয়ে ঘুষি মারে বা লাথি মারে, তাহলে কিন্তু সেটা হার্ট হয়ে যাবে। এটা সিম্পল হার্ট না গ্রিভিয়াস হার্ট, 323-24-25, 326 এই সেকশন অনুসারে মামলা হবে, এবং সেটা 319, 320, 321 এবং 322, এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে। কিন্তু যদি আঘাত না লাগে এবং আঘাত নাও করে, জাস্ট আঘাত করার একটা ভাবভঙ্গি করে, তাহলে কিন্তু জাস্ট অ্যাসল্ট হবে। এটা মনে রেখে ছোট প্রশ্ন যদি আসে আশা করে উত্তর করে আসবেন, অথবা এমসিকিউ এই দুইটা দেখা যাচ্ছে যে সেকশনকে টার্গেট করে কনফিউশন সৃষ্টি করে একটা উদাহরণ দিয়ে প্রশ্ন করতে পারে, তখন যেন উত্তর করে আসতে পারেন এমসিকিউ হলেও। আক্রমণ মূলত অপরাধমূলক বল প্রয়োগের প্রস্তুতিকে বোঝায়, তার মানে অপরাধমূলক বল প্রয়োগের যে প্রাথমিক স্টেজ বা প্রস্তুতি বা প্রিপারেশন, সেটাকেই আক্রমণ বা অ্যাসল্ট বলা হচ্ছে। ব্যাখ্যা: শুধু মুখের কথাই আক্রমণ বলে গণ্য হবে না, মুখে যতই চিল্লাচিল্লি করুক, আরেকজনকে হুমকি দিক বা কোনো কিছু বলুক,
সেইটা কিন্তু অ্যাসল্টের আন্ডারে আসবে না, যদি না এর সাথে অঙ্গভঙ্গি বা অন্য কোনো প্রস্তুতি থাকে। তার মানে এই যে হাতে লাঠি আছে এবং লাঠিটা ঘোরাচ্ছে এবং মুখে বলছে আমি তোমাকে মারবো, আঘাত করব, মেরেই ফেলবো, আহত করব, হাত ভেঙে দেব, পা ভেঙে দেব, এগুলো মুখেও বলতে হবে, অঙ্গভঙ্গি করতে হবে। মুখে বলাটা জরুরি না, মুখে না বললেও চলবে, জাস্ট একটু লাঠি ঘোরাচ্ছে, তার মানে শো ডাউন করছে। শো ডাউন করলেও এ ধারার অপরাধ হবে। উদাহরণ, মুষ্টি উন্মোচন, হাত তুলেছে, মানে মুষ্টিবদ্ধ করে তাকে মারার চেষ্টা করছে, জাস্ট মারার চেষ্টা করেছে, মারেনি, মানে এইটা নিজের আওতার মধ্যে আছে, আরেকজনের আওতার মধ্যে এটা যায়নি। যখনই যাবে তার মানে আঘাতের চেষ্টাটা হয়ে গেছে, বল প্রয়োগের চেষ্টাটা হয়ে গেছে। কিন্তু যখন মেরে দিবে তখন গায়ে যদি আঘাতটা লেগে যায় তখন আবার সেটা হার্ট হয়ে যাবে। দেখেন, ঘটনা খুবই একটাই ঘটনা, হাত দিয়ে কাউকে আঘাত করলো, আঘাত হয়ে গেলে হার্ট হয়ে গেল, আঘাত হয়নি, জাস্ট দেখাচ্ছে, এই পর্যন্ত রেখেছে, অ্যাসল্ট হলো। যদি একটু সামনে নিয়ে যায় তাহলে আবার সেটা কি হয়ে গেল, বল প্রয়োগ হয়ে যেতে পারে। হিংস্র কুকুরের মুখশ্বাস খোলা। মুখশ্বাস বলতে মুখে একটা মাস্ক পরানো আছে, মেটাল মাস্ক বা প্লাস্টিকের বা হার্ড কঠিন পদার্থে তৈরি মাস্ক, যে মাস্ক থাকার কারণে কুকুরটা কি অন্য কাউকে কামড়াতে পারছে না, হিংস্র হয়ে গেছে, বা কুকুরটা কামড় দিচ্ছে। তো এই অবস্থায় মুখে মাস্ক পরানো আছে, এটা যদি খুলে দেয় এবং এটা দ্বারা তার উদ্দেশ্য হয়তো বা কাউকে আঘাত করাবে, তো সেটাও কিন্তু অ্যাসল্টের সম্মুখীন হবে। আমি তোমাকে বা তোকে মারবো, এই ধরনের কথা যদি কেউ বলে এবং এই বলে যদি হাতে লাঠি ঘোরানো, যেটা একটু আগে বলছিলাম, সেটাও কিন্তু এই ধারার অপরাধ হবে। এরপরে 352 সাজার ধারা। মারাত্মক উত্তেজনা, উস্কানি ছাড়া মারাত্মক আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি। তাহলে 350-এ অপরাধমূলক বল প্রয়োগ, 351-তে আক্রমণ, 352-তে আক্রমণ হোক আর বল প্রয়োগ হোক অপরাধমূলক, এই দুইটারই সাজার কথা 352-তে বলা আছে। কত, অনূর্ধ্ব 3 মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অথবা 500 টাকা শুধুমাত্র অর্থদণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ড হতে পারে। এখানে একটা ব্যাখ্যা আছে, উত্তেজনাটি দণ্ড হ্রাস করার পক্ষে যথেষ্ট গুরুতর ও আকস্মিক কিনা তা একটি বিবেচ্য বিষয়। তার মানে এই যে দুইজন ব্যক্তি এখন সাদা, ইনি এ লালকে প্রথমে উস্কানি দিল বা এমন একটা কথা বলল যে কথাতে এই লাল ক্ষেপে গিয়ে সাদাকে আঘাত করতে যাচ্ছে, আহ, আক্রমণ করতে যাচ্ছে, বা অপরাধমূলক বল প্রয়োগ করলো বা আক্রমণ করলো। এই যে সাদা যে উস্কানিটা দিয়েছে, উস্কানিটা কতটা গুরুতর ছিল, এটা কতটা আকস্মিক ছিল, সেইটা ভেবে শাস্তিটা কম বেশি হতে পারে। আবার যদি উস্কানিটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে জেনারেল এক্সেপশনস আমরা পড়েছি, তার মধ্যেও কিন্তু বিষয়টা যেতে পারে। 53 সরকারি কর্মচারীকে কর্তব্যে বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। পুলিশ অ্যারেস্ট করতে আসছে, পুলিশ অ্যারেস্ট করতে আসছে, আর পুলিশে অ্যারেস্ট করতে দিবে না বলে অপরাধী নিজে বা তার পক্ষে অন্য কেউ পুলিশকে কি করছে, আক্রমণ করছে বা পুলিশকে অপরাধমূলক বল প্রয়োগ করছে। পুলিশ এগিয়ে আসলে বন্দুক দেখাচ্ছে যে মেরে দেবো কিন্তু সামনে আসবেন না, পুলিশ ভয়ে পিছিয়ে যাচ্ছে। তাহলে এইটা এই 353 ধারায় 3 বছর পর্যন্ত সাজা হতে পারে। 353, 354 খুবই গুরুত্বপূর্ণ সেকশন, বাস্তবে মামলা হয় এখানে। শ্লীলতাহানির উদ্দেশ্যে স্ত্রীলোকের ওপর আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, এখানে উল্লেখ করা আছে এই স্ত্রীলোকের ওপর অনূর্ধ্ব 2 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড হবে, অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হবে। এখানে আমি আগের যে ব্যাচগুলো সেখানে 354 নিয়ে অনেক মজার মজার উদাহরণ দিয়েছিলাম, সেগুলো থেকে একটু আমি স্মৃতিচারণ করি বা আপনাদের উদ্দেশ্য বলি। 354-তে নতুন স্টুডেন্টদের মধ্যে একজনকে ডেকে মজাটা করা যাক। আচ্ছা, আমি যিনি উত্তর দিতে চাচ্ছেন আমি প্রশ্ন করি, তিনি হাত উত্তোলন করবেন।
আচ্ছা, তার আগে আমি সেকশন গুলো শেষ করে দিই, আর 3টা সেকশন পড়লেই আজকের ক্লাসটা, না আরো একটু, আজকের ক্লাসটা শেষ করার আগে কিছু এমসিকিউ পড়াবো। 354 নিয়ে আমি কিছুক্ষণ পরে কথা বলি, আগে 3টা সেকশন পড়েই নিই। 356, পরিহিত বা বহনরত কোনো সম্পত্তি চুরির প্রচেষ্টায় আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। কেউ বলবেন যে পরিহিত, পরিহিত সম্পত্তি কি 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 হতে পারে, উদাহরণ দেন তো কেউ। পরিহিত সম্পত্তি পড়ে আছে, কি হতে পারে? হ্যাঁ, মহিউদ্দিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, পরিহিত সম্পত্তি কি কি হতে পারে? এটা ভাইদের ক্ষেত্রে হতে পারে ঘড়ি, হাত ঘড়ি। আপুদের হাত ক্ষেত্রে হতে ঘড়ি? পারে অলংকার, ফুল বা নাক ফুল এ ধরনের, অথবা চেইন না, আবুরাও এগুলো তো হতে ঘড়ি পারে। পড়তে পারে, আবুরাও তো ঘড়ি পড়তে পারে। থাকতে পারে, অবশ্যই পারে। আমরাও তো গলায় চেন পরি অনেক সময়। তো যাই হোক, এগুলো পরিহিত মানে যেগুলো পরে আছে আবার বহন করছে, হয়তো হাতে আছে বা মাথায় আছে বা ব্রিফকেসে আছে, তার মানে যেটা শরীরে করে হোক বা হাতে করে হোক নিয়ে যাচ্ছে, ক্যারি করছে, এরকম ইংলিশে, ইংলিশের শব্দটা আছে ক্যারি করা। তো ক্যারি করলে এই সম্পত্তি যদি চুরির উদ্দেশ্যে, মানে সেটা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে, ছিনতাই করা যেটা আমরা বলি, বা দর্শিত করার উদ্দেশ্যে কেউ যদি আক্রমণ বা বল প্রয়োগ করে কিন্তু করে সেটা ব্যর্থ হয়ে যায়, তাহলে 2 বছর সাজা হবে। এবং যেটা সম্পত্তি রিলেটেড, এখানে অর্থদণ্ডটা দিয়ে দিতে পারে, যদি এখানে মাস্ট করা নেই। 357, অবৈধ অবরোধের প্রচেষ্টায় আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এখানে দেখেন, উদ্দেশ্য হচ্ছে অবরোধ করা, কিন্তু কাজটা করলো কি, আক্রমণ বা বল প্রয়োগ করলো। তাহলে এখানে মূল অপরাধটা হচ্ছে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ, কিন্তু এটার উদ্দেশ্য কি, অবরোধ করা। অবরোধ করতে পারছে না, তাই সে কি করছে, আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করছে। তখন হয়ে যাবে 1 বছর অথবা 1000 টাকা, অথবা উভয়। 358, মারাত্মক উত্তেজনা বা উস্কানি বা প্ররোচনার ফলে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ যদি করে, তাহলে সাজাটা কম হবে 1 মাস, কিন্তু হবে সাজা। একজন আমাকে উত্তেজনা দিল বলে কি আমাকে আমাকে তাকে আক্রমণ করতে হবে না বল প্রয়োগ করতে হবে, সেটা করা যাবে না, তাহলেও সাজা হবে বিনাশ্রম। তাহলে কেউ কথা দিয়ে যদি আমাকে উস্কানি দেয়, আমাকে কথা দিয়ে উস্কানিটার জবাব দিতে হবে, অথবা নীরব থাকাই ভালো, অ্যাভয়েড করে চলে যেতে হবে। সবচেয়ে ভালো এড়িয়ে যাওয়া, অ্যাভয়েড করে যাওয়া, তাহলে কোনো ঝামেলাই হবে না। মানে একজন গরম হয়ে আছে, সেখানে পানি ঢেলে দিতে হবে, না হলে সেখান থেকে সরে যেতে হবে। এখন গরম হয়ে আছে, আমি সেখানে যদি পেট্রোল ঢেলে দিয়ে, সেটা তো আরো বড় আকার ধারণ করবে। এটা শুধু অ্যাসল্ট বা ক্রিমিনাল ফোর্স না থেকে সেটা বড় মারামারি হয়ে যেতে পারে, সেটার মাধ্যমে মার্ডারও হয়ে যেতে পারে। তখন আবার মার্ডার, যেহেতু উত্তেজনা আছে, মার্ডার না হয়ে কি হয়ে যেতে পারে, 299 ধারা এবং 300 ধারায় আমরা কি পড়েছি, কালপেবল হোমিসাইড হয়ে যেতে পারে। বা এটা হয়ে যেতে পারে, জেনারেল এক্সেপশনস এর মধ্যে যেতে পারে, বা এটা প্রাইভেট যে ডিফেন্স সেটার মধ্যে যেতে পারে। তো সেগুলো আমাদের জানতে হবে। পুরো পেনাল কোড শেষ করার পরে, যখন এই পেনাল কোডটা রিভিশন করব মডেল টেস্ট নেওয়ার আগে, তখন এই জিনিসগুলো ওভারঅল আলোচনা করলে তখন একটু ভালো বোঝা যাবে, কানেকশন গুলো পাওয়া যাবে একটা অফেন্সের সাথে আরেকটা অফেন্সের। এখানে বিনাশ্রম বা 200 টাকা, বিনাশ্রম বা অর্থদণ্ড যখন উল্লেখ আছে, তখন সেটাকে আমি নোটে গাঢ় করে দিয়েছি, শ্যাডো করে দিয়েছি। তার মানে এখানে একটু বিশেষ নজর দিতে হবে, প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এখানে কিছু এমসিকিউ আসছে। ওয়াই এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে, সে পথে এক্স বিঘ্ন সৃষ্টি করলো, তার মানে বাধা দিল। এটা কি হবে, অন্যায় বাধা। দেখেন, এটা বার কাউন্সিল 13 সালের প্রশ্ন। এটার উত্তর ক, ধারা 339 থেকে আসছে, অন্যায় বাধা। তাহলে এর আগে আমার নোটে কি আছে, অবৈধ বাধা, আর এখানে লেখা আছে অন্যায় বাধা। আমি বলেও দিয়েছি অন্যায় আসতে পারে, অপরাধমূলক বাধা এভাবেও আসতে পারে, বুঝে নিতে হবে। এক্স ওয়াই কে একটি ঘরে যেতে বাধ্য করতো, সেখানে তালাবদ্ধ করে রাখে। সেম উদাহরণ আছে, বইয়েও আছে, আমার নোটেও আছে। তাহলে আহ, এটা অবরোধ হবে, অবৈধ অবরোধ। এখানে আবার অবৈধ শব্দটা আছে। কোনো অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে, এখানে লেখা আছে কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে। এখানে একজন
আমি লাইনে ডেকে নিই নতুন একজনকে। আচ্ছা, নেভি। নেভি আপু, যদি সম্ভব হয় আপনি লাইনে আসবেন, আপনার মাইকটা অন করে, মাইক টাচ করলে অন হয়ে যাবে। হ্যাঁ, আপনি কথা বললে শুনতে পারবো, মাইক অন হয়েছে। নেভি আপু, কথা বলেন। আপনার মাইক অন আছে, কথা বললে শুনতে পাবো। আচ্ছা, লিনা আপু লাইনে আসবেন। খাদিজা আপু, লিনা আপু, আপনি মাইক অন করলে কথা বলতে পারবেন, টাচ করলে মাইক অন হবে। নতুনদেরকে চাচ্ছিলাম একটু, যারা কম কথা বলে, কিন্তু তারা তো আসতেই চাচ্ছে না। আচ্ছা, সেরাতুন আপু লাইনে আসবেন। জি স্যার, বলেন স্যার। হ্যাঁ স্যার, এখন ধন্যবাদ তাড়াতাড়ি লাইনে আসার জন্য। এখানে দেখেন প্রশ্ন বলছে, কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে? আপনার আশেপাশে কি কেউ আছে? না, নাই। কেউ নাই, আচ্ছা। কেউ থাকলে আমি তাকে এই প্রশ্নের উত্তর দিতে বলতাম। এটা বার কাউন্সিল 2023 সালের প্রশ্ন। দেখেন, এক নম্বর হচ্ছে মনুষ্যহরণ। মনুষ্যহরণের ইংলিশটাই আমরা ভালো বুঝি কিডন্যাপিং। কিডন্যাপিং তো বোঝেন, জি স্যার। পেপার পত্রিকা খুললেই খবর পাওয়া যায়, সিনেমাতে প্রচুর দেখায় এগুলো। মানে খুবই জি স্যার। চটকদার একটা ক্রাইম আর কি, খুব আলোচিত ক্রাইম, মনুষ্যহরণ বা কিডন্যাপিং। তারপরে জি বলছে স্যার। অবৈধ বাধা দান, তারপরে বলছে খুন, তারপরে ডাকাতি। দেখেন এখানে চারটা অপরাধের কথা বলা আছে। এর মধ্যে সবচাইতে মারাত্মক অপরাধ কোনটা বলেন তো? খুন। প্রশ্নে কি করেছে? কারাদণ্ড বিনাশ্রম হবে। প্রশ্ন কি বলেছে? কারাদণ্ডটা কি হবে? বিনাশ্রম বিনাশ্রম। হবে। আর খুন সবচাইতে মারাত্মক, তা খুনের ক্ষেত্রে কি বিনাশ্রম দেওয়া যায়? না। খুনের সর্বনিম্ন সাজা কি? যাবজ্জীবন। আর সর্বোচ্চ হচ্ছে মৃত্যুদণ্ড। যাবজ্জীবন তো সর্বদা কি হয়? সশ্রম হয়। তার মানে আগেই খুনটা কি হবে? এই পয়েন্টটা আগেই বাদ, তাই না? জি স্যার। জি। কেটে দিলাম। এবার ডাকাতি। ডাকাতি কেমন অপরাধ? এটার জন্য কি বিনাশ্রম দেওয়া যায়? না স্যার। তাহলে ডাকাতিও বাদ, উত্তর হবে না। এরপরে দুইটা নিয়ে সামান্য কনফিউশন হতে পারে, তার মানে খুন আর ডাকাতি আগে থেকে বাদ দেওয়া যাবে, বিনাশ্রম এই দুইটাতে হবেই না। এটা সাধারণ জি মানুষও স্যার। বলতে পারবে যে না, কারণ এই কাজগুলো করতে কি হবে? শ্রম হবে। ডাকাতরা ডাকাতরা তো দুর্ধর্ষ অপরাধী, এদেরকে তো সশ্রমের বড়টা নির্জন কারাবাসও দিতে হবে। এবার কিডন্যাপিং এবং অবৈধ বাধা, এখানে অবৈধ অবরোধ না, জাস্ট বাধা বলেছে। এই জি। দুইটার মধ্যে যদি আইন আমরা যেটা আজকে পড়লাম এটা যদি নাও পড়তাম, এমনি কমন সেন্স থেকে এটা উত্তর করা সম্ভব না কি হবে? হ্যাঁ স্যার, করা সম্ভব। অবৈধ তো বাধা। এখানে দেখ, হ্যাঁ, তো এখানে কিডন্যাপিং এটা করলেও এটা একটা মারাত্মক অপরাধ, সেটার জন্য বিনাশ্রমটা কি লজিক্যাল না, যৌক্তিক না। তাহলে জি এইটা স্যার। আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এইটার শাস্তি হওয়া উচিত কি? অবৈধ বাধা দান, এটা জি। শাস্তি হওয়া উচিত বিনাশ্রম। ঠিক আছে? তো এই জি ধরনের স্যার। কিছু প্রশ্ন আসবে। এই প্রশ্নটা কিন্তু কনফিউশন তৈরি করার জন্য করলেও অপশন গুলা কিন্তু কি হয়নি, খুব ভালো চয়েস হয়নি। এই অপশন গুলো যদি কাছাকাছি দিত, যেমন অবৈধ বাধা দান, এটা সঠিক উত্তর, সেটা সিম্পল একটা অপরাধ। কিন্তু এর আশপাশে বাকি তিনটা কিন্তু মারাত্মক অপরাধ দেওয়া হয়েছে। তো আরো কিছু জি। সিম্পল অপরাধ আছে, সেগুলোতে বিনাশ্রম উল্লেখ নাই, তখন কনফিউশনটা বেশি সৃষ্টি হতো। তো এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ। এটা যদি একটু লক্ষ্য করা যায় অপশনগুলোর দিকে, এই ধরনের কিছু প্রশ্ন আসবে, আপনারা লক্ষ্য করে উত্তর করে আসবেন। এটা লেটেস্ট কোশ্চেন, এটা হচ্ছে বার কাউন্সিল 23 সালের কোশ্চেন, কিছুদিন আগের। তো আশা করি এই ধরনের প্রশ্ন আসলে যেন আপনি উত্তর করে আসতে পারেন আপনারা। কমন আসছে কিনা একটা প্রশ্ন, আমি তো এটা পড়িনি, কমন আসেনি। অপশনগুলো আগে দেখেন, প্রশ্নটা ভালো করে পড়েন, হয়তোবা প্রশ্নটা খুবই সহজ। এরপরে আমরা
এক্স লাঠি হাতে নিয়ে ওয়াই কে বলে যে আমি তোমাকে পিটাবো। তাহলে এখানে লাঠি হাতে আছে, শুধু মুখে কথা বলছে না, এই লাঠি হাতে নিয়ে আছে এবং মুখে বলছে যে আমি তোমাকে পিটাবো বা তোকে মারবো, এই ধরনের কথা বলছে। তাহলে এইটা কি হবে? একটু আগে আমরা উদাহরণ পড়লাম যে এটা আক্রমণ হবে। এরপরে দেখেন অ্যাসল্ট অর ক্রিমিনাল ফোর্স, অর্থাৎ আক্রমণ অথবা ক্রিমিনাল ফোর্স বা অপরাধমূলক বল প্রয়োগ। টু ডিটার পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট বলতে কি সরকারি কর্মকর্তা বা কর্মচারী, যেটাই বলি, ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি, তার মানে সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে তার কর্তব্য থেকে সরানোর জন্য যদি বাধা দান করা হয়, সরি অ্যাসল্ট করা হয় অথবা ক্রিমিনাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। এইটা আমরা কিন্তু এই যে 353-তে দেখলাম, সরকারি কর্মচারীকে কর্তব্যে বাধা দানের উদ্দেশ্যে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। আমার নোটে বাংলায় আছে, কিন্তু এইটা কিন্তু ইংলিশে দিয়ে দিয়েছে। তো এটা বুঝে কিন্তু করে আসতে হবে। জুডিশিয়ারির প্রশ্ন দেখেন, জুডিশিয়ারির প্রশ্ন মানে কি এই ধরনের ইংরেজি ঢুকিয়ে দিবে বা একটু টাফ কোশ্চেন হবে। তো এটা উত্তর হবে ক, 3 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। উত্তর ক 353, এখানে ডান পাশে নিচের দিকে উত্তর দেওয়া আছে। তো এখন আমি চলে যাই 354 নিয়ে একটু আমি আপনাদের সাথে আলোচনা করব। 354 এই সেকশনটা খুব ইন্টারেস্টিং একটা সেকশন। তো 354-তে বলা আছে শ্লীলতা হানির উদ্দেশ্যে স্ত্রীলোকের উপর আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। এখানে অপরাধ হতে হলে একটা থাকবে আসামি যে অন্যায় কাজটা করবে, আর আরেক পক্ষ থাকবে হচ্ছে ভিকটিম। মিনিমাম একজন আসামি হতে হবে এবং মিনিমাম একজন ভিকটিম হতে হবে। একাধিক হলেও কোনো সমস্যা নেই, কিন্তু একজন তো হতেই হবে ভিকটিম, একজন হতে হবে আসামি। এখন এখানে আমি যদি প্রশ্ন করি যে এই যে সেকশন, এই সেকশনে ভিকটিম কে কে হতে পারে? এখানে 1 নম্বর একজন নারী, 2 নম্বর একজন পুরুষ, 3 নম্বর হচ্ছে শিশু, সে নারী হতে পারে পুরুষও হতে পারে, 4 নম্বর হচ্ছে পশু। তো ভিকটিম কে কে হতে পারে এই সেকশনের? কে কে বলবেন? হাত উত্তোলন করেন। একজন অলরেডি হাত উত্তোলন করেছেন, তো যিনি বলতে চাচ্ছেন হাত উত্তোলন করে, মানে ভিকটিম কে হতে পারে এই সেকশনে? আচ্ছা, আমি প্রথমে দিলরুব আপুকে আমি বলার সুযোগ দিচ্ছি। দিলরুব আপু বলবেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখানে আমি 4টা অপশন দিচ্ছি, 4টার জি এক বা স্যার। একাধিক উত্তর সঠিক হতে পারে। 1 নম্বর একজন নারী, 2 নম্বর পুরুষ, 3 নম্বর হচ্ছে শিশু, সে বালিকাও হতে পারে বালকও হতে পারে, নাবালক বা নাবালিকা, 4 নম্বরে কোনো পশু। কে ভিকটিম হতে পারে 354 ধারায়? স্যার কার নারী উত্তর শ্লীলতাহানি হবে। করা যাবে? পুরুষ হবে না? না স্যার, কেননা মনে স্যার করেন আমাদের হচ্ছে একটা উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিই। মনে করেন একটা মারামারি শুরু হয়েছে, মারামারি, শারীরিক আঘাতও চলছে, 323, 24, 25 ধারার অপরাধ চলছে। এর মাঝখানে একজন পুরুষ আছেন, উনি হয়তো বা পোশাক পরে আছেন, আন্ডারওয়্যার পরে নাই। তো জি স্যার। ওনার পোশাকটা খুলে দিয়ে ওনাকে উলঙ্গ করে ফেলেছে, তার শ্লীলতাহানি হয়ে গেল না পুরুষটার? না তাহলে কি স্যার, এখানে 354 স্যার এখানে ধারার কি অপরাধ 300 হবে সেক্ষেত্রে? শুধুমাত্র স্ত্রী লোকের উপর শ্লীলতাহানিটা হবে, তাহলে পুরুষদের এই ক্ষেত্রে। সেকশন দ্বারা, এই সেকশন দ্বারা কি পুরুষের প্রতি কি মানে কি করা হলো? জেন্ডার অন্যায়। ডিসক্রিমিনেশন করা হলো না? জি স্যার। আপনার বার কাউন্সিলের একটা প্রশ্ন আসছিল 28 ধারা থেকে যে লিঙ্গ বৈষম্য বিরোধী কোনটি? 28 অনুচ্ছেদ। আর হ্যাঁ। এখানে 354 লিঙ্গ বৈষম্যকে কি দিচ্ছে? বাহবা দিচ্ছে, তাই না? তার মানে পুরুষদের কোনো কি নাই, ইজ্জতের মূল্য নাই, এরকম জি হয়ে স্যার। যাচ্ছে। এখন যদি এরকম ঘটনা হয় যে হ্যাঁ, একজন পুরুষ ব্যক্তিকে তার শ্লীলতাহানি করা হলো, সেক্ষেত্রে কোন সেকশনে অন্যায় হবে বলেন? উম, মানে তার সাজা কোন সেকশনে দিতে হবে? স্যার এটা বলতে পারছি না। এখানে লেখা আছে শ্লীলতাহানির উদ্দেশ্যে স্ত্রীলোকের ওপর জি আক্রমণ স্যার। বা অপরাধমূলক বল প্রয়োগ। তাহলে আক্রমণ করুক আর বল প্রয়োগ করুক,
সেটার মাধ্যমে যদি তার শ্লীলতাহানি করে, যেমন একটা ওড়না পরে আছে বা একটা শাড়ির আঁচল আছে, সেটাও যদি সরিয়ে দেওয়া হয়, বা জি হয়তোবা স্যার। শাড়ি পরে আছেন, শাড়িটা যদি সামান্য উপরের দিকে তোলানোর চেষ্টা করে, তাও হয়তোবা এই সেকশনে মামলা হয়ে যাবে, প্রমাণ করলে সাজাও পাবে। জি তো স্যার। এখন আহ, যদি এটা না হয় তাহলে কোনটা হবে, কে বলবেন এবার এটা? এবার আমি পুরাতন স্টুডেন্টদেরকে সুযোগ দিব। এবার রনি আপু লাইনে আসেন। জি স্যার। এবার বলেন যে পুরুষ লোকের যদি এই কাণ্ডটা হয়ে যায়, তাহলে পুরুষ ব্যক্তিটা কোন ধারায় মামলা করবে? স্যার নারী হলে তো এখানে তো 354 দিয়ে দিচ্ছে। কোন পুরুষ ব্যক্তি এসে যদি বলে যে ম্যাডাম বা আপা, আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন মনে করেন, এবং আপনার কাছে এই ধরনের একটা ক্লায়েন্ট আসলো পুরুষ, যে আমার এই কাণ্ডটা হয়ে গেছে, এখন আমাকে কি করেন, মামলার মাধ্যমে আমাকে প্রতিকার দেন, আপনি কোন সেকশনে মামলা দায়ের করবেন? নারী হলে তো 354 জোড়ে দিতেন। জি স্যার। পুরুষ হলে কি করবেন? ভিকটিম পুরুষ, সেক্ষেত্রে কত সেকশনে যাবে? এটা এখন প্রশ্ন। স্যার এটা আহ, মানহানি হবে। হ্যাঁ, একজন লিখলো এখানে মানহানি। একজন লিখছেন মনি আপু। মানহানি। আহ, ওই তো জন্যই হাসলাম। মানহানি হবে, এটাও মানহানি হবে, মানহানি হবে। তারপরে এখানেও, এখানে দেওয়া যাবে যে 352-তে দেওয়া যাবে। 352-তে মারাত্মক উত্তেজনা বা উস্কানি ছাড়া অপরাধমূলক বল প্রয়োগ বা আহ, এখানে বল প্রয়োগ তো করছে পুরুষের উপরে, সেটা 354-তে না গেলেও 352-তে কিন্তু আসবে। বুঝতে জি পেরেছেন স্যার। বিষয়টা? জি স্যার। 352 আসবে, 352 আসবে, তারপরে আপনার মানহানিতেও যাবে। ঠিক আছে? 499। তো খুব 499, সেটাতে আছে আপনার সংজ্ঞা, 500 ধারাতে আছে হচ্ছে সাজা। শাস্তি। সাজার ধারা দিয়ে মামলা করতে হয়। মামলা হয়। তো হ্যাঁ, এবার এই 354 নিয়ে নেক্সট কোশ্চেন। এখানে অপরাধী কে কে হতে পারে, তার মানে অন্যায়কারী বা ক্রিমিনাল বা অভিযুক্ত ব্যক্তি কে কে হতে পারে? পুরুষ, নারী, তারপরে শিশু, সে যদি 9 বছরের নিচে হয় তাহলে তো হবে না। পুরুষ আর নারী দুইটাই অপশন দিচ্ছে। পুরুষ, নারী না উভয়, কে এই উভয়ই হবে স্যার। 354 ধারার অপরাধটা করতে পারে? তো অপরাধ যে কেউই করতে পারে স্যার। সবাই আচ্ছা, করতে পারবে। নারী পুরুষ। এবার আমি নতুন স্টুডেন্টের মধ্যে একজনকে, রোজা আপু লাইনে আসবেন যদি সম্ভব হয়। রোজা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 354 ধারা যে আলোচনা করছিলাম, ইন্টারেস্টিং লাগছিল তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে ভিকটিম দেখলাম আমরা শুধুমাত্র নারী হবে, কারণ উল্লেখই করা আছে, এবং আমাদের পুরুষদের এই সম্মানটা দেওয়া হয়নি যে আমাদের শ্লীলতাহানি হতে পারে। তো ব্রিটিশ আইন এইভাবেই তৈরি করেছে, মনে করছে পুরুষদের এই ইজ্জতটা নেই। তো 354 ধারা কিন্তু একটা স্পষ্ট জেন্ডার ডিসক্রিমিনেশন করছে কিন্তু। এরপরে আমরা এবার আমরা প্রশ্ন করছি আপনাকে যে এই মামলায় ভিকটিম তো হতে পারে শুধু স্ত্রীলোক, ওমেন, কিন্তু এটার অ্যাকিউজড পার্সন কে কে হতে পারে? পুরুষ, নারী না উভয়? কি উত্তর করবেন? আই থিঙ্ক উভয় হতে পারে, কারণ অপরাধটা আহ, উভয়ের পক্ষেই করা পসিবল। হুম, এখানে আরেকটা প্রশ্ন জুড়ে দিয়ে, এখানে 375 ধারায় আছে, সেটা এখনো যদিও পড়িনি, রেফ। হ্যাঁ, স্যার। রেপ, রেপে বলা হচ্ছে, রেপের সংজ্ঞায় যে আহ, স্ত্রীলোকের রেপ কি জিনিস আমরা মোটামুটি বুঝি, সংজ্ঞা আজকে দিলামই না। তো এখানে যদি আমি বলি রেপের যে অ্যাকিউজড পার্সন সে কে হতে পারে, নারী, পুরুষ না উভয়? রেপ, রেপ এর যে অ্যাকিউজড পার্সন মানে রেপিস্ট কে কে হতে পারে? কোনো নারী কি রেপিস্ট হতে পারে? উম, হতে পারে তো। এটার সাথে রিলেটেড, তাই প্রশ্ন করলাম। জি কে স্যার। উত্তর দেবেন আমার? মানে একেবারে পিন পয়েন্ট কোশ্চেন, কোন নারী কি রেপিস্ট হতে পারে কিনা। তার মানে 375 ধারায় যে সংজ্ঞা দেওয়া আছে রেপের, সেটাতে নারীর ওপর কি এলিগেশন কেউ করতে পারে কিনা। একজন নারী বা একজন পুরুষ এসে বলল যে অমুক নারী বা পুরুষ আমাকে রেপ করেছে,
এইটা স্যার আই মানে থিঙ্ক অপরাধটা স্যার বোথ পার্সন করতে পারে, কিন্তু আই গেস স্যার মানে আইনটা কার জন্য প্রযোজ্য এই ধারাতে আমি এই বিষয়টা নিয়ে আসলে একটু কনফিউশন আছি। হ্যাঁ, এটা নেক্সট ক্লাসের দিকে শেষ মানে হয়ে যাবে, আমরা যখন 375 পড়বো, সামনেই তো আছে। তো এটার সাথে রিলেটেড একটু প্রশ্নটা আপনাদের করে রাখলাম। এটা নেক্সট আমি 375 ধারা পড়ানোর সময় কিন্তু এই প্রশ্নটা আবার রিপিট করব। এখন একটু জাস্ট আগে থেকে হয়ে গেল যেন আপনার মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করে, এবং এটা অনুসারে অন্তত সেটা একটু আগে থেকে অ্যাডভান্স পড়ার চেষ্টা করেন। ঠিক আছে? আর আপনি কিছু প্রশ্ন করেছিলেন এই পেনাল কোডের আগের প্রশ্ন থেকে, সেগুলোর উত্তর মেবি আপনাকে কালকে দিব আমি। ঠিক আছে, কোর্ট থেকে ফিরে। আর যাদের এই যে বলে রাখা জি জি। ভালো, রুটিনটা যদি আপনাদেরকে দেখাই, তো রুটিন দেখালে রুটিনে কিন্তু আমি একটা পরিবর্তন নিয়ে আসছি। আপনারা যদি লক্ষ্য করেন, রুটিনটা একটু শো করি। এই পরিবর্তনটা আপনাদের পড়াশোনা যে এক সপ্তাহ বন্ধ ছিল, এই এক সপ্তাহতে যারা এই পরিবর্তনটা লক্ষ্য করে কাজে লাগিয়েছেন, তো তারা কিন্তু বেটার ফল পাবেন। ক্লাস শেষ, রুটিনটা এখন স্ক্রিনে আসবে। রুটিনটা চলে আসছে। আজকে ছিল 26 তারিখ, 8 নম্বর পার্ট। আমরা 339 থেকে 358 শেষ করলাম। আগামী বুধবারে হবে পরের পার্ট 9। এটা 359 থেকে 377 পর্যন্ত, তার মানে রেপ সংক্রান্ত সেকশন আমরা আগামী বুধবারেই পড়ব। এরপরে 1 মার্চ শুক্রবার, এখানে 9টা 30-এ লেখা আছে, 9টা 30-এই পরীক্ষা হবে। আর যদি আমরা রিটেন ক্লাসটা শুরু করি মার্চের মাঝামাঝি, তখন কিন্তু এই এই যে ক্লাস টেস্টটা মেবি এমসিকিউ ক্লাস টেস্টটা 8টা বা 8:30টার দিকে শুরু করতে পারি, এশার নামাজের পরেই। তারপরে ব্রেক দিয়ে হয়তো বা রিটেন করতে পারি, অথবা আপনাদের সম্মতিক্রমে এমসিকিউ এবং রিটেন একই প্রশ্নে আমি পরীক্ষা নিয়ে নিতে পারি। মানে পাশাপাশি প্রশ্ন দিয়ে দিলাম একই সময়ে। তার মানে আমাকে শুক্রবারে পরীক্ষাটা রাখতে হবে দুইটা কোর্সেরই। এরপরে দেখেন যে এখানে আমি একটা ব্যাপক পরিবর্তন আসছি। পার্ট 1 থেকে 9 পর্যন্ত, মানে ধারা 1 থেকে 377 পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে। এটার 50টা এমসিকিউ থাকবে, 40 মিনিট। এটা লক্ষ্য করেননি কে কে? অনেকে হয়তো বা লক্ষ্য করেননি, তাই আমি এটা বলে দিলাম। আগামী শুক্রবারে পেনাল কোডের শুরু থেকে 377 ধারা পর্যন্ত পরীক্ষা হবে, 40 মিনিট, 50 নম্বরের। আমি একটা আহ এই এটার জন্য একটা ইয়া দিয়ে দিব, কি বলে, ওই মার্কশিট দিয়ে দিব, আপনারা প্রিন্ট করে ফটোকপি করে নেবেন। নেক্সট শুক্রবারের পরীক্ষাগুলো ওই মার্কশিটে হয়ে যাবে। আর আপনারা আশা করি যারা ঢাকায় তারা নোট পেয়ে গেছেন, ঢাকার বাইরের গুলো কালকের মধ্যে নোট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা এসএমএস লক্ষ্য করবেন। তো একজন হাত উত্তোলন করেছেন, দিলরুবা আপু, উনি কিছু বলতে চাচ্ছেন। কি বলবেন বলেন, আপনি তো লাইনে আছেন। আর কিছু বলবো না। আচ্ছা, আচ্ছা, এর পরের যদি আমি রুটিন বলি, এরপরে জি আরো স্যার। 3টা ক্লাস হলে পরের সপ্তাহে এটা কিন্তু মেগা টেস্ট 1 হবে। এমসিকিউ 100 নম্বরের হবে, পুরো পেনাল কোডের উপরে। অতএব আপনাদের কিন্তু প্রিভিয়াস পড়া যেন ভুলে না যান, এই কারণেই আমি এই সিস্টেমটা করেছি। এটা ভালো হয়নি? জি স্যার। তাহলে আপনারা এভাবে একটু প্রস্তুতি নিতে থাকেন। এক সপ্তাহ আশা করি আপনারা পড়েছেন, ভিডিওগুলো দেখেছেন। যারা নতুন স্টুডেন্ট তারাও একটু পড়েন। আর সময় 1 সপ্তাহ, আর 3টা ক্লাস পাবেন। এর মাঝখানে যারা নতুন স্টুডেন্ট এবং ইভেন যারা পুরাতন স্টুডেন্ট বলতে মানে প্রথম দিকে ভর্তি করে হয়েছেন, প্রতিটা ক্লাস পেয়েছেন এই 24 সালের। তো ফেব্রুয়ারি 3 তারিখ থেকে ক্লাস হচ্ছে। যাদের ক্লাস মিস হয়েছে তারা ভিডিওগুলো দেখেন, প্রিভিয়াস ক্লাসের ভিডিও দেখে যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় প্রশ্ন করবেন, ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন যে এই জায়গায় সমস্যা, আমি আলাদা সময় দিয়ে তাদেরকে বুঝিয়ে দেব। আর যদি ছোট ছোট বিষয় হয় হয়তো বা আমি টেক্সটের মাধ্যমে লিখা দিয়ে লিখার জবাব দিয়ে দেব। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন থাকলে হাত উত্তোলন করবেন। আর প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করে দিই। আশা করি ছোট ছোট ক্লাস হচ্ছে, এভাবে আমরা একটু এগিয়ে যাব। তারপর রমজান মাসও ছোট ক্লাস হবে। আর রমজান মাসের পরে আমরা কিন্তু ঈদের পরে কিন্তু ক্লাসের মানে একটু চাপটা বাড়িয়ে দিব, না হলে কোর্স কমপ্লিট করা সম্ভব হবে না। প্রথম দিকে একটু রিল্যাক্সে যাব, পড়ার মধ্যে যখন আপনারা ইনভলভমেন্ট চলে আসবে, পড়তে একটু ভালো লাগছে, তখন আমরা একটু চাপটা বাড়াবো। প্রথম দিকে একটু আমরা রিল্যাক্সে যাই, যেন পড়াটাকে কঠিন মনে না হয়।
তো কারো প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটি শেষ করি। আর প্রশ্ন থাকলে এখনো করতে পারেন, আমি ওয়েট করছি, আপনাদের প্রশ্নের অপেক্ষা করছি। তো প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দিই, সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী বুধবারে ক্লাসে আসার আহ্বান জানিয়ে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।